এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। শীতের সকালে এই ঝলমলে রোদ দেখে মনটা কিন্তু বেশ খুশি হয়ে গেল। সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে সকালে চা ব্রেকফাস্ট করাও আমাদের হয়ে গিয়েছে। বরমশাই কালকে রাতেই আমার কাছে আবদার করে রেখেছে আজকে দুপুরে মাটন কষা আর চালকুপি খাবে। ওই জন্য বরমশাইয়ের আবদার পূরণ করার জন্য সকাল সকালই রান্না করতে চলে আসিস। আজকে একটু বাইরে বেরোনোরও কথা আছে, যেহেতু আজকে শুক্রবার, সেই জন্য বরমশাইয়ের সাথে একটু ঘুরতে যাব। আমাদের এখানে কয়েক বছর পর রাসমেলা হচ্ছে, সেই রাসমেলা দেখতেই আজকে যাব। বেশ খানিকটা দূরে রাসমেলাটা হচ্ছে, সেই জন্য একটু সকাল সকালই বাসা থেকে বের হতে হবে। যেহেতু এখন শীতের দিন, সেই জন্য একটু সকাল সকাল বের না হলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে আসলাম। কড়াইতে প্রথমে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলেই আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকেও দিয়ে দিলাম। চালটাকে সামান্য নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চাল যখন ফাটা ফাটা হয়ে আসবে তখনই এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা খেতেও ততই টেস্ট হবে। চালটা ভাজতে ভাজতে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নিচে যেন লেগে না যায়। যদি চাল লেগে যায় তাহলে একটা পোড়া গন্ধ হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। চাল ভাজাটা এদিকে হয়ে গিয়েছে, এবার মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি মাটন রান্না করলে সবসময় এরকম হাতে মেখে মাটনটা রান্না করি, আর এই হাতে মেখে মাটন রান্না করলে যেন টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। মাটনটাকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার কুচি করা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তাহলে মাটনের ভেতরে মশলাগুলো ঢুকবে। ওদিকে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার এদিকে পোলাওটাকেও রান্না করে নিচ্ছি রাইস কুকারে। চাল ভাজা হয়ে গিয়েছে, এবার রাইস কুকারের মধ্যে পোলাওয়ের চালগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে বসিয়ে দিব। তাহলে প্রায় 15-20 মিনিটের মধ্যেই আমার চালকপি একদম রেডি হয়ে যাবে। শীতের সবজি দিয়ে পোলাও রান্না করলে দারুণ লাগে খেতে। সেই জন্য শীতকালে আমি পোলাওয়ের মধ্যে কখনো দিই গাজর, কখনো দিই মটরশুঁটি, কখনো দিই কফি। এগুলো দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে। সেই জন্য আজকে চিন্তা করলাম ফুলকপি দিয়ে পোলাওটা রান্না করবি। আর আমি এই রেসিপিটা ফুলকপি দিয়ে রান্না করছি জন্য রেসিপিটার নাম দিয়েছি চালকপি। পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে আগে থেকে হলুদ লবণ দিয়ে ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য ঘি দিয়েই রাইস কুকারের মুখটা বন্ধ করে দিব। তারপর আধা ঘন্টা পর এসে দেখবো রাইস কুকারে আমার চালকপি একদম রেডি হয়ে গিয়েছে। চালকপিটা রেডি হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে রাইস কুকারে চালকপিটা হতে থাক, এবার এদিকে মাটনটাকেও বসিয়ে দেই। আমি অনেকভাবেই মাটন রান্না করে দেখেছি, কিন্তু হাতে মেখে মাটন রান্না করলে যে টেস্টটা আসে, অন্যভাবে মাটন রান্না করলে সেই টেস্টটা হয় না। সেই জন্য আমি সবসময় মাটন রান্না করলে হাতে মেখেই রান্না করার চেষ্টা করি। বরমশাই খেতে পছন্দ করে মাটন, আর সান্নিধ্য খেতে পছন্দ করে চিকেন। এদিকে হয়েছে আমার জ্বালা, মাটন রান্না করলে সান্নিধ্য বলে, মা তুমি শুধু মাটনই রান্না করছো, চিকেন রান্না করছো না, চিকেন কবে রান্না করবে? আবার চিকেন রান্না করলে তখন বরমশাই বলে, তুমি শুধু চিকেনই রান্না করছো, মাটন রান্না করছো না। তাহলে আমি কোন দিকে যাব? এটা নিয়েই মুশকিল হয়ে গিয়েছে। তাই যেহেতু কালকে বরমশাই মাটন খেতে চেয়েছে, সান্নিধ্যকে আগে থেকেই বুঝিয়ে রেখেছি, বাবা আজকে কিন্তু বাবা মাটন খেতে চেয়েছে, তুমি লক্ষ্মী ছেলের মতো মাটন খেয়ে নিও, ঠিক আছে? সান্নিধ্য আবার এক কথাতেই রাজি হয়ে গেল, ঠিক আছে মা, আমি মাটন খেয়ে নিব। এদিকে মাটন থেকে জল বের হতে শুরু হয়েছে, আর আলুগুলোকে না আমি আগেই দিয়ে দিয়েছি। আলুগুলো আজকে ভাজিনি, এই জন্য। এবার মাটনের মধ্যে অ্যাড করলাম আগে থেকে ধুয়ে রাখা সয়াবিন। আজকে আসলে আমি সয়া মাটন রান্না করছি, সেই জন্য। সয়াবিন এমনি এমনি রান্না করলে না একদমই খেতে ভালো লাগে না, চিকেন কিংবা মাটনের সাথে রান্না করলে খেতে অনেক মজার লাগে। আর এবারে গোটা কয়েকটা রসুনও দিয়ে দিলাম মাটনের।
এখন সামান্য একটু টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা আমি মেরিনেটের সময় কখনো কখনো দিয়ে থাকি, আবার কখনো কখনো মাংস কষানোর সময়ও দিয়ে থাকি। ওদিকে আমার চাল কফিটাও একদম রেডি হয়ে গিয়েছে। আর এবারে মাটনের মধ্যে গরম জল দিয়ে মাটনটাকে একটু ভালো করে কষিয়ে নিব। একটু জলের পরিমাণটা বেশি দিলাম, কারণ মাটন সিদ্ধ হতে তো সময় লাগবে, তাই কষতে কষতে মাটনগুলো যদি সিদ্ধ হয় তখন খেতে বেশি টেস্ট লাগে। এই যে আমার চাল কফি এদিকে একদম রেডি হয়ে গিয়েছে, আর দেখো কি সুন্দর কালার হয়েছে, হলুদ হলুদ। যেহেতু আমি ফুলকপির মধ্যে একটু হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, সেই জন্য চাল কপিটা একদম হলুদ হলুদ হয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে, মনে হচ্ছে বাসন্তী পোলাওয়ের মতো কালার হয়েছে। একদম ঝরঝরে আমার ফুলকপি দিয়ে পোলাও রেডি। আর এদিকে মাটনটাও একদম রেডি হয়ে গিয়েছে, টেবিলে সবাই বসে আমার জন্য অপেক্ষা করছে কখন আমি গরম গরম চাল কপি আর এই মাটন কষা নিয়ে যাব। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এর মধ্যে সয়াবিন দিয়েছি, তো সয়াবিনগুলোই ঝোল টেনে নিবে। এখন ঘড়ি কাঁটা ২টোর ঘরে, আর আমরা এখন খেতে বসে পড়েছি। অন্যান্য দিন খেতে খেতে আমাদের ২:৩০ বেজে যায়, কিন্তু আজকে যেহেতু রাসমেলায় যাব সেজন্য একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে চলে যাব রাসমেলায় দেখতে। আর এদিকে বরমশাই সমানে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর ওই জন্য তাড়াতাড়ি করে আজকে রান্না হওয়ার সাথে সাথেই গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর শীতকালে এরকম গরম গরম পোলাও আর মাটন কষা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই সয়াবিন দিয়ে মাটন রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আর রান্নাগুলো কিন্তু অনেক মজার হয়েছিল, বরমশাইও বলল দারুণ হয়েছে রান্নাটা। তো আর কি, মনটা আরও খুশি খুশি হয়ে গেল। রান্না করার পর যদি সবাই প্রশংসা করে বলে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন ওই 4:30টার মতো বাজে, আর আমরাও সবাই বেরিয়ে পড়েছি রাসমেলা দেখার উদ্দেশ্যে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্টও নিতে পারিনি, কারণ বরমশাই তাড়া দিচ্ছিল চলো এখন ছোট দিনের বেলা, যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে। আর দেখো রাস্তায় এখনো কি সুন্দর রোদ ঝলমল করছে, আর এই দুই ধারে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার কি যে ভালো লাগছিল। আমি তো রাস্তায় বের হলেই খালি দুই ধারের দিকে তাকিয়ে থাকি। আর এখন আমরা রাসমেলায় এসে পৌঁছে গিয়েছি। দেখো বলেছিলাম না সন্ধ্যা লেগে যাবে, আমাদের বাসা থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগে মোটরসাইকেলে আসতে এখানে। আর রাসমেলার গেটটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, তাই না? আমার ১৯ বছরের বিবাহিত জীবনে আমি এই প্রথমবার এখানে আসলাম রাসমেলা দেখতে। এর আগে কখনো আমি এই রাসমেলায় আসিনি। বরমাসায় মোটরসাইকেলটা পার্কিং এরিয়াতে রেখে এবার আমরা হাঁটা পথে রওনা দিয়ে দিয়েছি। বেশ খানিকটা রাস্তায় কিন্তু হেঁটে হেঁটে তারপরে রাসমেলায় আসতে হয়। মেলাতে ঢুকেই প্রথমে পুতনা রাক্ষসীকে দেখতে পেলাম। আর এদিকে আছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। মূর্তিগুলো কিন্তু ছোট মোটো ভাবে করেছে, কিন্তু বেশ সুন্দর করেছে। আর এবারে এদিকে রাখা হয়েছে ভগবান নৃসিংহদেবের মূর্তি। মানে নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করেছিল সেই মূর্তিটাই রাখা হয়েছে। ছোট মোটো ভাবে তৈরি করেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? আর এটা হলো দ্বাপর যুগে রাধাকৃষ্ণ। এবারে এসেছি বাবা ভোলানাথের মূর্তি দেখতে। ভোলানাথের মূর্তিটাও কিন্তু ছোট মোটো করে বেশ সুন্দর করেছে। এবার আসলাম বলরাম অবতারের এখানে। মানে যুগে যুগে যত অবতার অবতীর্ণ হয়েছে আমাদের এই পৃথিবীতে, সেগুলোরই সব মূর্তি বানিয়ে সেটাকে এই মেলার মধ্যে প্রকাশ করেছে। আর এদিকে রাধা কৃষ্ণ আর অষ্টসখী যারা রয়েছে তাদেরই মূর্তি করেছে। এটা একটু বড় করে মণ্ডপের মধ্যে এই পুজোটা হচ্ছে। আর জায়গাটা কিন্তু অনেক বড় ছিল। একদিকে এরকম ঠাকুর বানিয়ে সাজিয়ে রেখেছে, আরেকদিকে এইদিকে হরিনাম কীর্তন হচ্ছিল। দেখো কত মানুষের ভিড় হয়েছে, আর জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করেছে, বেশ ভালোই লাগছিল দেখতে। হাঁটতে হাঁটতে এদিকে অপর সাইডে চলে আসলাম। এখন এদিকে এসেছি গৌর নিতাইয়ের মূর্তির সামনে। এবারে এসেছি পরশুরাম অবতারের সামনে। পরশুরাম অবতারের পাশে রেখেছে বাবা লোকনাথ বাবার মূর্তি। লোকনাথ বাবাটাও ছোট্ট মোট্ট সুন্দর হয়েছে। এবারে রেখেছে মৎস্য অবতারের মূর্তি। কি সুন্দর লাগছে দেখতে মৎস্য অবতারের মূর্তিটা। এবারে এখানে আছে বামন অবতারের মূর্তি। বামন অবতারটাও ছোট মোটো সুন্দর হয়েছে। এবারে এসেছি ত্রেতা যুগে রাম লক্ষ্মণ সীতার সামনে। আর এখন চলে যাচ্ছি
বরাহ অবতারের সামনে। দেখো কি দারুণ করে মূর্তিটা বানিয়েছে। সান্নিধ্য দেখে তো ভীষণই খুশি হয়ে গিয়েছে, বলে মা দেখো ঠাকুরের মুখের ওপর বল বল খেলছে ঠাকুর। আমি বললাম হ্যাঁ বাবা, ওইটা হচ্ছে বরাহ অবতার। ঠাকুর দেখার পরে এবার আমরা মেলা ঘুরতে চলে এসেছি। আর এখানে এসে দেখি অনেক রকমের দোকানই বসেছে এখানে। এদিকে প্রথমেই ঢুকে দেখলাম খাবারের দোকান, তারপরে এদিকে দেখছি বাচ্চাদের খেলনার দোকান, এদিকে কিছু কসমেটিক্সের দোকানও রয়েছে। তো আমি মেলা ঘুরছিলাম আর খুঁজছিলাম কোথায় ঠাকুরের জিনিসের দোকান বসেছে। আমার চন্দন পাতাটা ভেঙে গিয়েছে, সেই জন্য একটা চন্দন পাতা কেনার দরকার ছিল। আর ছোটবেলায় বাবার সাথে মেলা ঘুরতে গেলে এই হাঁসগুলো আমি সবসময় কিনে নিয়ে আসতাম। সান্নিধ্যও বলছিল কিনবে কিনবে, কিন্তু যেতে যেতে আমাদের হাঁসটাও যদি ভেঙে যায়, এত দূর রাস্তা যাব, সেই জন্য আর হাঁসটা কিনিনি। এবারে যে দোকানটায় এসেছি সেখানে ঠাকুরের সব বাসন টাসন, আলতা, সিঁদুর, টিপ এগুলোই বিক্রি করছিল। শাখা পলা এগুলোই বিক্রি করছিল। তো আমার একটা চন্দন পাতা কেনার দরকার ছিল, তাই আমি চন্দন পাতার দাম করছিলাম। প্রথমত দাম বলছিল 120 টাকা, পরে দাম কমিয়ে 80 টাকাতে করে নিয়েছি। তবে এই রাসমেলাতে এসে দেখলাম মেলার সব দোকানেই জিনিসের প্রচুর দাম। যেটাতেই হাত দিচ্ছি সেটাই যেন একদম আগুন হয়ে উঠছে, এরকম দাম। এত জিনিসের দাম আগে ছিল না, কিন্তু এবারে জিনিসগুলোর দাম যে এত বেড়েছে তা বলার মতো ভাষা নেই। তো আমি কয়েকটা পাতার মধ্যে পেয়েছে একটা পাতা যেটা একটু ভালো মসৃণ, সেই পাতাটাকেই বেছে নিলাম। বরমশাইকে জিজ্ঞেস করছিলাম, জানো পাতাটা এরকম দাম বলছে। বরমশাই বলল, আমার তো এগুলো সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তুমি দামটা ঠিক করো। তো এদিকে আমি প্রথমে 70 টাকা বলেছিলাম, উনি দিল না। তারপরে 80 টাকা বললাম, উনি বলছে না একদম 90, কিন্তু আমি জোর করে 80 টাকা দিয়ে এসেছি। এবারে কয়েকটা সিঁদুরের কৌটো নিয়ে নিলাম। আমি আমার যাকে, ভাগনা বউকে আর আমার বোনকে সিঁদুর দিব। ওই জন্য আমি যখনই কোনো এরকম পুজোর মেলায় যাই তখনই ওখান থেকে সিঁদুর কিনে নিয়ে এসে একে ওকে সিঁদুর গিফট করি। বড়দের মুখে শুনেছি শাখা সিঁদুর নাকি বরের কাছে চাইতে নেই, সেই জন্য আমি কোনো মেলায় গেলে আমি সিঁদুর কিনে নিয়ে ওদেরকে গিফট করি। আবার ওরা যখন কোনো মেলায় যায় তখন ওরাও সিঁদুর কিনে নিয়ে এসে আমাকে দেয়। এভাবেই আমাদের সিঁদুর পাওয়া হয়ে যায় একে অপরের কাছ থেকে, বেশ ভালোই লাগে। আর এদিকে বরমশাই এখন খাজার দোকানের সামনে চলে এসেছে। সান্নিধ্য বায়না ধরছিল যে খাজা খাবে, সেই জন্য ওকে কিছু খাজা কিনে নিয়ে বাসায় যাচ্ছি। আর মেলাতে এসে যদি কিছু খাজাই না কিনলাম তাহলে কিসের মেলা ঘোরা হলো। ছোটোবেলায় বাবার সাথে যখন মেলায় ঘুরতে যেতাম আমিও ঠিক এইরকমটাই করতাম, কিছু না কিছু কিনে নিয়ে যাবই। এদিকে আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কিছু খাবো। মেলায় এসে যদি ঝালমুড়ি চটপটি এগুলো নাই খেলাম তাহলে আর কিসের মেলা দেখা হলো, তাই না? এবারে আমি আর সান্নিধ্য ঝালমুড়ি খাচ্ছি, ওইদিকে বরমশাই খাচ্ছে চটপটি আর আচার। এখানে একটা দারুণ সুন্দর একটা ঝালমুড়ির দোকান দিয়েছে। সবাই বলল যে এই ঝালমুড়ির দোকানটাই নাকি খুব ভালো ঝালমুড়ি পাওয়া যায়, সেই জন্য এই দোকান থেকে আমরা সবাই ঝালমুড়ি খেলাম। আমার খাওয়া দেখে বরমশাই পরে ঝালমুড়ি নিয়ে খেয়ে নিল। আর মেলায় ঘুরতে এসে বরমশাইয়ের কয়েকজন পরিচিতর সাথে দেখা হয়ে গেল। বরমশাই ওদিকে গল্প করছে আর আমি আর সান্নিধ্য এদিকে ঝালমুড়ি এনজয় করছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি প্রথমবার তোমরা এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।